আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। 2 দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ। প্রধানমন্ত্রীর সাথে শপথে যোগ দেয়া বিদেশি প্রতিনিধিদের সাক্ষাৎ, ভারত সফরের আমন্ত্রণ মোদির। 50 সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ 41 জনই নতুন, অনেকেই সংসদ সদস্য হয়েছেন প্রথমবার। গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি জোট, 2 পদেই নিয়েছে জামায়াত ও এনসিপি। দুই দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার শপথের পর প্রথমে মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 26-এর জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাজস্বিক প্রত্যাবর্তন। মঙ্গলবার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দৃঢ় পায়ে স্ত্রীকে নিয়ে মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লক্ষ্য, নতুন বাংলাদেশ গড়া। বিকেল 4টার পর শুরু হয় প্রধানমন্ত্রীর শপথের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ গ্রহণের পর স্বাক্ষর করেন নতুন প্রধানমন্ত্রী। শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে করমর্দনও করেছেন নতুন প্রধানমন্ত্রী। 2 দশক পর জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। পরে 2 দফায় শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। শপথের আয়োজনে যোগ দেন বিশ্বের নানা দেশের শীর্ষ রাজনীতিক ও নেতারা। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 209টি আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকরা 3টি আসন পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়। এরপর দেশের 11তম প্রধানমন্ত্রীর দায়িত্ব তাঁর কাঁধে। ছিলেন 17 বছর নির্বাসনে। আগামীর বাংলাদেশ অপেক্ষা করছে তারেক রহমানের নেতৃত্বের। তার 50 সদস্যের মন্ত্রিসভা সেই দায়িত্ব পালন করবেন এবং দেশকে এগিয়ে নেবেন, এমন প্রত্যাশাই তো করছে দেশের আপামর জনতা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শপথে অংশ নেয়া বিদেশি প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর জাতীয় সংসদ ভবনে পৃথকভাবে তাদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। মঙ্গলবার বিকালে প্রথমে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী নলিন্দা জয়তিসা। এরপর সাক্ষাৎ করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা। সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি হস্তান্তর করেন তিনি। এতে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পরিকল্পনা উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ 17 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীর সবাই নতুন। এদের অনেকেই এইবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী পদের কর্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয় হাতে রেখেছেন। অন্য পূর্ণ মন্ত্রীদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা, সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্র, ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, হাফিজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধ, এজেডএম জাহিদ হোসেন নারী ও শিশু, আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ ও বন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম, মিজানুর রহমান মিনু ভূমি, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি, খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য শিল্প বস্ত্র ও পাট, আরিফুল হক চৌধুরী শ্রম ও প্রবাসী কল্যাণ, জহিরুদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার, আফরোজা খানম রীতা বিমান, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ও ত্রাণ, মোহাম্মদ আসাদুজ্জামান আইন, জাকারিয়া তাহের গণপূর্ত, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম, আনাম এহসানুল হক মিলন শিক্ষা, সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাস্থ্য, ফকির মাহবুব আনাম ডাক ও টেলিযোগাযোগ এবং শেখ রবিউল আলম সড়ক
নৌ ও রেল মন্ত্রণালয়। টেকনোক্যাট কোটায় ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র এবং মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন পেয়েছেন কৃষি, মৎস্য ও খাদ্য। প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত বিমান, অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, শরীফুল আলম বাণিজ্য ও শিল্প, শামা ওবায়েদ পররাষ্ট্র, সুলতান সালাউদ্দিন টুকু কৃষি, খাদ্য ও মৎস্য, কায়সার কামাল ভূমি, ফরাদ হোসেন আজাদ পানি সম্পদ, মীর মোহাম্মদ হেলালুদ্দিন পার্বত্য চট্টগ্রাম, হাবিবুর রশিদ ও রাজীব আহসান সড়ক, রেল ও নৌ, আব্দুল বারী জনপ্রশাসন, মীর শাহে আলম স্থানীয় সরকার, জোনায়েদ সাকি অর্থ ও পরিকল্পনা, ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ, ফারজানা শারমিন নারী, শিশু ও সমাজ কল্যাণ, শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু, নুরুল হক নূর প্রবাসী কল্যাণ, ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার, ইকবাল হোসেন দুর্যোগ ত্রাণ, এম এ মোহিত স্বাস্থ্য, আহমদ সোহেল মঞ্জুর গণপূর্ত, ববি হাজ্জাজ শিক্ষা এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সংস্কৃতি মন্ত্রণালয় পেয়েছেন। আর টেকনোক্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। শপথ নেয়ার পর তারা জানান, জনগণের কল্যাণই হবে তাদের কাজের মূল লক্ষ্য। বাংলাদেশের প্রতি দেশ গড়তে মঙ্গলবার শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা। এরপর শপথ নেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। রাজস্বিক প্রত্যাবর্তনে ক্ষমতায় 2 যুগ পর বিএনপি। দেশ গড়তে শপথের পর প্রতিক্রিয়া জানান মন্ত্রী প্রতিমন্ত্রীরা। চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করতে হবে, গণতান্ত্রিক অর্ডার থাকতে হবে, রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার থাকতে হবে। বাংলাদেশে এই যে একটা মাফিয়াতন্ত্র নাই, এই যে শেখ হাসিনা বিদায় হয়েছে, এটাই পরম প্রাপ্তি। এখন শান্তিতে ঘুমাতে পারবেন ঘরের মধ্যে, আপনাদের কেউ গুম করে নিয়ে যাবে না। এছাড়া প্রতিমন্ত্রীরা জানান, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তারা। এই সরকার শহীদের রক্তের ঋণে দায়বদ্ধ এবং এই সরকার এবং এই পুরো সংসদ আমরা মনে করি যে আমাদের প্রত্যেকেরই এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি দায়বদ্ধ থেকেই তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশটাকে গড়ে তুলতে হবে। একটি সুযোগ পেয়েছি যে একটু দেশকে আবার নতুন করে গড়ার, আমরা সুযোগ পেয়েছি যে সকলে মিলে একটু ভালো থাকার। তো সেই জায়গাটা থেকে আমাদের প্ল্যান আছে, আমরা 100% এফোর্ট দিয়ে কাজ করব। মন্ত্রিসভার সদস্যরা প্রত্যাশা করেন, বিদেশি বিনিয়োগ ও দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগিয়ে আবারও ঘুরে দাঁড়াবে লাল সবুজের বাংলাদেশ, অর্জিত হবে গণমানুষের অধিকার। সানজিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। মন্ত্রিসভার শপথের আগে মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন নির্বাচনে বিজয়ীরা। এ সময় গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা। তাদের পথ অনুসরণ করেছেন স্বতন্ত্র এমপিরাও। জামায়াত ও এনসিপির এমপিরা গণপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। দীর্ঘ 1.5 বছর পর আবারও সরব হলো জাতীয় সংসদ ভবন। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রাণ ফিরে পায় সংসদীয় গণতন্ত্র চর্চার এই কেন্দ্র। মঙ্গলবার সকালে একে একে আসতে থাকেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ নিয়ে তার দলের অবস্থান ব্যাখ্যা করেন। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে। পরে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। বিএনপি জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামায়াতে ইসলামের নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না, কিন্তু কিছুক্ষণ পরই তারা অবস্থান পাল্টে ফেলেন। জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদেরকেও শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন জামায়াতের সংসদ সদস্যরা। তখন রুমিন ফারহানা সহ অন্য স্বতন্ত্র এমপিরা বেরিয়ে যান।
বিএনপি ও জামায়াত ইসলামীর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদেরকেও শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সদস্য হিসেবে শপথের পর এনসিপি নেতারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। উল্লেখ্য যে লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নবনির্বাচিত সংসদ সদস্য তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথকে ঘিরে সকাল থেকে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে ভিড় করেন বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। নতুন সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন তারা। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। তবে এবার প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হলো উন্মুক্ত স্থান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেজন্য সবার আগ্রহ ছিল অনেক। সকলের প্রতি আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ও বিএনপি সরকারের মন্ত্রীদের শপথ ঘিরে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ সরাসরি দেখতে পুরো এলাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই প্রথম সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণের ম্যান্ডেট তৈরি হয়েছে, যেটা আশা আকাঙ্ক্ষার আজকে বিএনপির উপরে দাঁড়িয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সারা বাংলাদেশের বাসী অত্যন্ত আনন্দিত। একজন গণতান্ত্রিক দলের একজন কর্মী হিসাবে এটা একটা বড় সাফল্য আমাদের। এমপির মধ্য দিয়ে আমাদের এলাকার যাতে উন্নয়নের প্রত্যেকটি কর্মকাণ্ডের সাথে অঙ্গীভাবে জড়িয়ে থাকে, এই আশা প্রত্যাশা নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। দেখেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রীরা শপথ নেয়ার পর চারপাশে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। চেয়ারম্যান মহোদয় বলেছেন যে 0% টলারেন্স দিবে আপনার দুর্নীতির ক্ষেত্রে, সন্ত্রাসের ক্ষেত্রে, চাঁদাবাজের ক্ষেত্রে। দেশটা উন্নতি করার জন্য সর্বপ্রথম কিন্তু এই তিনটা নির্মূল করতে হবে। জামালপুর জেলা এবং দয়ানন্দ বক্সিগঞ্জে ব্যাপক উন্নয়ন করবেন, এটা আমাদের জনগণের প্রত্যাশা। একটাই দাবি, আমাদের ভোলা বরিশাল সেতু অবশ্যই চাই। দিনাজপুর 5 আসন এবং 6 আসন মিলে আমরা একটা জেলার দাবি, দীর্ঘদিনের জেলা, আমরা বিরামপুরের জেলা চাই। নতুন সরকারকে সফল করতে সকল ধরনের সহযোগিতার কথাও জানান তারা। বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন 50 জন। এর মধ্যে 41 জন প্রথমবারের মতো দায়িত্ব পেলেন। দুর্নীতি প্রতিরোধ, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত, অর্থনৈতিক উন্নয়ন ও সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তারা, এমনটাই প্রত্যাশা সবার। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। পরিবারের সদস্যদের নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে রাজধানী শেরেবাংলা নগরের বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। পরে বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তারেক রহমান। এর আগে বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে 49 জন শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান। মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে কাল সকালে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। এই উপলক্ষে স্মৃতিসৌধের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সৌন্দর্য বর্ধনের কাজও শেষ হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যদের যাতায়াতের জন্য বুধবার সকাল 10টা থেকে কিছু সময়ের জন্য ঢাকা আরিচা মহাসড়ক ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। ওই সময় সবাইকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার। সাভার থেকে ফেরার পথে শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাবে নতুন মন্ত্রিসভা। এরপর সচিবালয়ে যাবেন তারা। দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যদের বরণ করে নিতে প্রস্তুত করা হয়েছে সচিবালয়। এছাড়া সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য 47টি গাড়ি ও একই সংখ্যক চালককেও প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সকাল 10:30টার পর সরকারি পরিবহন পুল থেকে এইসব গাড়ি সচিবালয়ে আনা হয়। এদিকে সচিবালয়ে বিদায়ী অনুষ্ঠানে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে পারা বড় অর্জন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সচিবালয়ে দায়িত্বরত কর্মকর্তাদের তদারকিতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের বসার 201 নম্বর কক্ষটিও সুদৃশ্যভাবে প্রস্তুত করা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অন্যান্য কক্ষগুলো প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি মন্ত্রিপরিষদ ভবনের প্রবেশ পথে বিভিন্ন রং ও বাহারি ফুলের টব দিয়ে সাজানো হয়েছে। নতুন কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের আগমনের পূর্বে সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়ের গুরুত্বপূর্ণ কক্ষগুলো সংস্কার ও পরিষ্কার করার রেওয়াজ এমনিতেই রয়েছে। তবে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করার প্রস্তুতি সচিবালয়ে ভিন্ন মাত্রা যোগ করেছে। এদিকে সচিবালয়ে বিদায়ী সাক্ষাতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার ছাড়াই শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে। নির্বাচন না হওয়া নিয়ে নানা ধরনের গুজব ছিল বলে জানিয়ে সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাট এটার ক্ষেত্রে ওরকম আমার হলো বড় স্যাটিসফ্যাকশন যে আমি যেই পরিস্থিতিতে নিয়েছিলাম একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু আমি এখন স্টেবল অবস্থায় রেখে যেতে পারছি। ফ্রি ফেয়ার এবং একটা ক্রেডিবল নির্বাচন দিয়ে যাওয়া হয়েছে এবং একটা উৎসবমুখর নির্বাচন দিয়েছেন, যেটার আপনারাও এটার সাথে অংশীদার। কুমিল্লার হোমনায় নারী ও 2 শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, গতরাতে ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের জয়নুদ্দিন মুন্সির বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী এবং তার 2 সন্তান হোসাইন ও জোবায়ের। 3 জনকেই গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে বসতঘরে 3টি পৃথক কক্ষে মরদেহ ফেলে রেখে যায় তারা। সকালে খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত গ্রেপ্তারে অভিযান চলছে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও শসা, লেবু, মরিচ সহ কাঁচা সবজির দাম বৃদ্ধির অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার। মঙ্গলবার সকালে এই অভিযান চালানো হয়। অভিযানে কারসাজি করে পণ্যের মূল্যবৃদ্ধির অভিযোগে মেসার্স কসবা বাণিজ্যালয়কে 40,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। এ সময় লেবুর দোকানে অভিযান চালানো হলে দোকান ছেড়ে পালিয়ে যান দোকান মালিক। ভোক্তা অধিকারের উপপরিচালক জানান, 10 দিনের ব্যবধানে ব্যাপারী ও আড়তদাররা মিলে রমজানের বাজার অস্থির করে তোলার পায়তারা করছে। এমন পরিস্থিতিতে অভিযানে নেমেছেন তারা। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে রমজান উপলক্ষে রাজশাহীতে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি। মঙ্গলবার বেলা 11টা থেকে মহানগরীর গুরুত্বপূর্ণ 15টি পয়েন্টে ট্রাকে করে 5টি ভোগ্যপণ্য বিক্রয় করা হয়। টিসিবি নির্ধারিত এই পণ্যগুলোর মধ্যে রয়েছে চিনি, মসুর ডাল, ভোজ্য তেল, ছোলা ও খেজুর। 2 কেজি মসুর ডাল 140 টাকায়, 2 লিটার ভোজ্য তেল 230 টাকায়, 1 কেজি চিনি 80 টাকায়, 1 কেজি ছোলা 60 টাকায়, হাফ কেজি খেজুর 80 টাকায় বিক্রি করা হচ্ছে। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং ভোট গ্রহণের ফলাফলের পাশাপাশি নির্বাচিত সরকারের এমপি ও মন্ত্রীদের শপথ গ্রহণের বিষয়টিও আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে উঠে এসেছে। মঙ্গলবার আল জাজিরা, জিও নিউজ, ইকোনমিক টাইমসের মতো একাধিক গণমাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সদস্য ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণের সংবাদ উঠে এসেছে। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন শিরোনামে সংবাদ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ সংসদে নতুন মুখ এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দেখতে চায়। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ বলছে, শেখ হাসিনার সরকার উৎখাতের পর থেকে 18 মাস ধরে বাংলাদেশ পরিচালনাকারী অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দায়িত্ব নিলেন তারেক রহমান। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংসদ সদস্যরা সংসদে শপথ নিলেন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। একই শিরোনামে সংবাদ করেছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল আরাবিয়া। তবে কিছু ভারতীয় গণমাধ্যম বিএনপি সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার খবরটি ফলাও করে প্রচার করেছে। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় কাল বুধবার থেকে রোজা রাখা শুরু হবে সৌদি আরব সহ অধিকাংশ আরব দেশে। আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। এরপর দেশটির সরকার বুধবার থেকে রোজা পালনের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও বুধবার থেকে রোজা শুরু হবে বলে জানিয়েছে খালিজ টাইমস। বাংলাদেশে রোজা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে কাল সন্ধ্যায়। এদিন বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশের রোজা ও ঈদ হয়ে থাকে।
জেনেভায় হতে যাওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফায় পরোক্ষভাবেই যুক্ত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই তথ্য জানান তিনি। ইরান খুব কঠিন দর কষাকষি করে উল্লেখ করে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এবার তেহরান আলোচনায় আগ্রহী। বৈঠকে অংশ নিতে এরই মধ্যে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে আল জাজিরা জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই আলোচনার আগে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা এখনও তীব্র। যুক্তরাষ্ট্র সেখানে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। এছাড়া হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। নতুন সরকারের শপথ গ্রহণের দিন মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় বিশেষ কনসার্ট সবার আগে বাংলাদেশ। এই আয়োজনের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় রকস্টার জেমস ও তার ব্যান্ড নগরবাউল। দীর্ঘদিন পর এমন বড় কনসার্ট নিয়ে ব্যান্ড সঙ্গীত প্রেমীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে জেমস ছাড়াও পারফর্ম করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ ও শিরোনামহীন। কনসার্ট উপভোগ করতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হন দর্শক শ্রোতারা। দুপুর হতে না হতেই হাজারো মানুষের ভিড় দেখা যায়। আয়োজকরা জানিয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে বড় আয়োজনের কনসার্ট স্থগিত বা বাতিল হওয়ায় দেশের সঙ্গীত প্রেমীদের মাঝে এক ধরনের স্থবিরতা বিরাজ করছিল। তবে সব শঙ্কা কাটিয়ে এবার আবারও রাজধানীর খোলা আকাশের নিচে কনসার্ট করতে পেরে খুশি আয়োজক ও দর্শক। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। 2 দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ। প্রধানমন্ত্রীর সাথে শপথে যোগ দেয়া বিদেশি প্রতিনিধিদের সাক্ষাৎ, ভারত সফরের আমন্ত্রণ মোদির। 50 সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ 41 জনই নতুন, অনেকেই সংসদ সদস্য হয়েছেন প্রথমবার। গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি জোট, 2 পদেই নিয়েছে জামায়াত ও এনসিপি। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।